পানামা খাল এমন একটা বাণিজ্য পথ যা যদি মাত্র কয়েক সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায় তাহলে গোটা বিশ্বের অর্থনীতিতে ধস নামতে পারে। এটা কিন্তু শুধু একটা খাল নয়, এটা একটা ইঞ্জিনিয়ারিং বিস্ময়। চলুন এর পেছনে জটিল ইতিহাসটা দেখি আর জানি আজকের দিনে এটা কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আসলে মূল প্রশ্নটাই ছিল এটা, কিভাবে বিশ্বের অন্যতম বিপদসংকুল একটা সমুদ্রপথ এড়িয়ে যাওয়া যায়। পানামা খাল বানানোর আগে এই প্রশ্নটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একবার ভাবুন, স্যান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক যেতে হলে পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে আসতে হতো, মানে প্রায় ১৩,০০০ কিলোমিটারের পথ। আর এই লম্বা যাত্রাপথে ছিল কেপ হর্নের মতো ভয়ঙ্কর জায়গা, যেখানে ঝড় আর বরফ ঠান্ডা ঢেউয়ের কবলে পড়ে হাজার হাজার নাবিকের জীবন গেছে। তো চলুন এবারের ইতিহাসের দিকে একটু নজর দেওয়া যাক। একটা খাল বানানোর এই আইডিয়াটা ছিল একটা অসম্ভব স্বপ্নের মতো, যার পেছনে আছে অনেক ব্যর্থতা আর অসংখ্য মানুষের প্রাণহানির গল্প। এই খাল বানানোর চিন্তাটা কিন্তু আজকের নয়, কয়েক বছরের পুরনো। ১৫০০ দশকে স্পেনের রাজা পঞ্চম চার্লস প্রথমেই প্রস্তাবটা দিয়েছিলেন, কিন্তু তখনকার প্রযুক্তিতে এটা করা ছিল একদমই অসম্ভব। অনেক বছর পর ১৮৮১ সালে ফরাসি ইঞ্জিনিয়ার ফার্দিনান্দ দে লেসেপস, যিনি সুয়েজ খাল বানিয়ে তখন দারুণ সফল, এই কাজটা হাতে নেন। কিন্তু তার সেই চেষ্টা শেষমেশ এক ভয়াবহ ব্যর্থতায় পরিণত হয়। ফরাসিরা আসলে কি করতে চেয়েছিল জানেন? তারা সুয়েজ খালের মতোই একটা সি লেভেল বা সমুদ্র স্তরের খাল বানাতে চেয়েছিল, মানে পানামার পাহাড়ি জঙ্গল কেটে সোজাসুজি একটা জলপথ তৈরি করা, যেখানে কোনো লক সিস্টেমের দরকার হবে না। কিন্তু পানামার বাস্তবতা ছিল একেবারে অন্যরকম। দুর্ভেদ্য জঙ্গল, প্রায় সারা বছর ধরে ভারী বৃষ্টি, আর তার ফলে ঘন ঘন ভয়ঙ্কর ভূমিধস। এর সাথে ছিল ম্যালেরিয়া আর ইয়েলো ফিভারের মতো মারাত্মক সব রোগ। সত্যি বলতে এই চ্যালেঞ্জগুলোর জন্য তারা একদমই প্রস্তুত ছিল না, আর পুরো প্রজেক্টটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়। আর এই ব্যর্থতার জন্য যে মূল্য দিতে হয়েছিল তা ছিল ভয়াবহ। ফরাসিদের ওই প্রকল্পে কাজ করতে এসে মাত্র কয়েক বছরের মধ্যে প্রায় ২০,০০০ শ্রমিকের মৃত্যু হয়। এটা ছিল ইঞ্জিনিয়ারিং ব্যর্থতার এক মর্মান্তিক উদাহরণ। ফরাসিরা যখন ব্যর্থ হল, তখন এই কাজে এগিয়ে আসলো আমেরিকা। তবে তাদের হাতে একটা বড় সুবিধে ছিল, আর তা হল ফরাসিদের করা ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার সুযোগ। তবে কাজটা শুরু করার আগে আমেরিকাকে একটু ভূ রাজনীতির খেলা খেলতে হয়েছিল। তখন পানামা ছিল কলম্বিয়ার একটা অংশ। ১৯০৩ সালে আমেরিকা পানামার স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করে এবং কলম্বিয়ার থেকে পানামাকে আলাদা হতে সাহায্য করে। এর বিনিময়ে তারা খালটা বাড়ানোর আর নিয়ন্ত্রণ করার অধিকার পেয়ে যায়। আমেরিকানরা যে সফল হল, তার পেছনে আসলে দুটো বড় কারণ ছিল। প্রথমত, তারা রোগের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে, মশার প্রজনন স্থলগুলো সব ধ্বংস করে দেয়। আর দ্বিতীয়ত, ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে তারা সমুদ্র স্তরের খালের ওই অসম্ভব পরিকল্পনাটা বাদ দিয়ে একটা যুগান্তকারী লক বেসড সিস্টেম তৈরি করে। তো চলুন এখন দেখি এই অসাধারণ ইঞ্জিনিয়ারিং বিষয়টা ঠিক কিভাবে কাজ করে। এটাকে বলতে পারেন একটা জলভিত্তিক লিফট, যা বিশাল বিশাল জাহাজকে পাহাড়ের ওপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যায়। প্রশ্নটা শুনলেই অবাক লাগে, তাই না? কিভাবে একটা ৫০,০০০ টনের জাহাজকে ৮৫ ফুট উঁচুতে তোলা সম্ভব? এর উত্তরটা লুকিয়ে আছে খুব সাধারণ কিন্তু দারুণ কার্যকর একটা প্রযুক্তির মধ্যে। পুরো প্রসেসটা খুব সহজ, কয়েকটা ধাপে হয়। ধরুন একটা জাহাজ প্রথম চেম্বারে ঢুকল, আর সাথে সাথে তার পেছনের গেটটা বন্ধ হয়ে গেল। এরপর ওপরের লেভেল থেকে জল এসে চেম্বারটা ভরে যায়, আর জাহাজটাও জলের সাথে সাথে ওপরে উঠে আসে। যখন জলের লেভেল সমান হয়ে যায়, সামনের গেটটা খুলে দেওয়া হয়, আর জাহাজটা পরের চেম্বারে চলে যায়। এইভাবেই ধাপে ধাপে জাহাজটা ৮৫ ফুট উঁচুতে পৌঁছে যায়। আর এই পুরো সিস্টেমের হার্ট বা হৃৎপিণ্ড হল গাতুন লেক। চ্যাগ্রেস নদীর উপর বাঁধ দিয়ে তৈরি করা বিশাল এক কৃত্রিম হ্রদ এটা। একসময় এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম লেক। এই লেকের জলই লক সিস্টেমকে চালানোর জন্য লক্ষ লক্ষ গ্যালন জল সরবরাহ করে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? এই পুরো প্রক্রিয়ায় কোনো পাম্প ব্যবহার করা হয় না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো সিস্টেমটা চলে শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির ওপর ভর করে। উঁচু গাতুন লেক থেকে জল স্বাভাবিকভাবেই নিচের দিকে বয়ে আসে, আর সেই জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করেই জাহাজ ওঠানো নামানোর কাজটা করা হয়।
খালটা তো তৈরি হলো, আর তার সাথে সাথে বিশ্ব বাণিজ্যের পুরো চিত্রটাই চিরদিনের জন্য বদলে গেল। চলুন দেখি এর প্রভাবটা কেমন ছিল আর কিভাবে এর নিয়ন্ত্রণ পানামার হাতে এলো। ১৯১৪ সালে খালটা আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় এবং পরের ৮৫ বছর এটা আমেরিকার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু পানামার মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে থাকায় ১৯৭৭ সালে একটা ঐতিহাসিক চুক্তি হয়। শেষ পর্যন্ত ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর আমেরিকা খালের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পানামার হাতে তুলে দেয়। আজকের দিনে পানামা খাল বিশ্ব অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৫ থেকে ৬% এই পথ দিয়েই হয়, যার বাৎসরিক আর্থিক মূল্য প্রায় $৪০০ বিলিয়ন। কিন্তু ভাবার বিষয় হল ১০০ বছরেরও বেশি পুরনো এই ইঞ্জিনিয়ারিং মার্ভেলটা আজ বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা এর ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হলো জলবায়ু সংকট। একটা জাহাজ পার হতে প্রায় ৫ থেকে ৬ কোটি গ্যালন মিষ্টি জলের দরকার হয়, যা সোজা সমুদ্রে চলে যায় এবং আর ব্যবহার করা যায় না। জলবায়ু পরিবর্তনের কারণে খরা বাড়ছে, ফলে গ্যাতন লেকের জলস্তর দিন দিন কমে যাচ্ছে। এর ফলে জাহাজ পারাপারে নানারকম বিধিনিষেধ আরোপ করতে হচ্ছে, যা পুরো বিশ্বের সাপ্লাই চেনের ওপর চাপ সৃষ্টি করছে। শুধু পরিবেশগত সমস্যাই নয়, পানামা খালকে ঘিরে ভূ-রাজনৈতিক খেলাটাও কিন্তু বেশ জমে উঠেছে। আমেরিকা এই খালকে সামরিক আর বাণিজ্যিক দিক থেকে নিজেদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ বলে মনে করে। অন্যদিকে চীন এখন এই খালের অন্যতম প্রধান ব্যবহারকারী, আর তারা খালের ২ প্রান্তেই বন্দর তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে, যা আমেরিকার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা কথা আছে না, যে দেশ বাণিজ্য নিয়ন্ত্রণ করে ভবিষ্যতও তারই নিয়ন্ত্রণে থাকে। ঠিক এই কারণে বিশ্বের শক্তিশালী দেশগুলো এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিজেদের প্রভাব ধরে রাখার জন্য এত চেষ্টা করছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, জলবায়ু পরিবর্তন আর ভূ-রাজনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে ১ শতাব্দীরও বেশি পুরনো এই ইঞ্জিনিয়ারিং বিস্ময় কি একবিংশ শতাব্দীতেও টিকে থাকতে পারবে? এর উত্তর একমাত্র সময়ই দিতে পারবে।